ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে আজ। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। সন্ধ্যা ৬টার সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ, বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জোট করলেও নিজ প্রতীকে ভোটের পক্ষভুক্ত এনসিপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের চূড়ান্ত শুনানি ভোটের পর কিছু বিষয় সংসদের হাতে ছাড়ার মত অ্যাটর্নি জেনারেলের। আইসিইউতে চলছে বেগম জিয়ার চিকিৎসা। দেশে সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড, জানালেন ডাক্তার জাহিদ। প্রয়োজনে নেওয়া হতে পারে বিদেশে। 42 ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। এবং খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং 9 আর্থিক প্রতিষ্ঠান। টাকা ফেরতের নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচল রাখার বিষয়ে ভেবে দেখার পরামর্শ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে আজ। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইসির সামনের সড়কে চলাচল সীমিত করা হয়েছে। লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবন। পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হবে। তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণবিধি নজরদারি করবে ইসি। প্রতীক বরাদ্দের পর প্রচারণায় সুযোগ পাবেন প্রার্থীরা। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রত্যাহার ও ভোটের দিন উল্লেখ থাকবে। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আর কয়েক ঘন্টা পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং বহুল আকাঙ্ক্ষিত এবং বলা যায় যে আলোচিত, সারা দেশের মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণের যে তফসিল এবং গণভোটের যে তফসিল, সেই তফসিলে কাঙ্ক্ষিত যে ভোট গ্রহণের তারিখ, গণভোটের তারিখ সেটি জানা যাবে। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলের যে প্রার্থীরা রয়েছেন তাদের যে আচরণবিধি, সেই বিষয়টি জানা যাবে এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে বিশেষ করে প্রার্থীদের জন্য। সেটি হচ্ছে এবারই প্রথম যে বিভিন্ন ধরনের যে প্রচারপত্র বিলির যে বিধিমালা করা হয়েছে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে বিভিন্ন পোস্টার যে তফসিল ঘোষণার পরে সরিয়ে ফেলার যে নির্দেশনা, সেই ধরনের নির্দেশনা এখানে আসতে পারে। পাশাপাশি ভোট গ্রহণের তারিখ, এছাড়া মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহার সব মিলিয়ে যে আচরণবিধি, সব মিলিয়েই কিন্তু তফসিলে এই বিষয়গুলো আসতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আর কিছুক্ষণ পরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, অর্থাৎ যারা কমিশনার রয়েছেন তারা মিলে, এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা একটি বৈঠকে বসবেন এবং এই বৈঠকে বিশেষ করে গাজীপুর এবং বাগেরহাটের যে সীমানা নির্ধারণ আসন বিন্যাস নিয়ে যে একটি জটিলতা রয়েছে, যদিও এটি উচ্চ আদালত থেকে ইতোমধ্যেই খোলাসা করা হয়েছে, সেটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং করা হবে গণমাধ্যম কর্মীদের, সেই বিষয়ে আসলে আমরা যারা গণমাধ্যমকে রয়েছি সেখানে আমরা কিন্তু অপেক্ষা রয়েছি। তবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে বিকেল 3টে নাগাদ তারা কমিশন থেকে ব্রিফিং করা হবে এবং আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানো হতে পারে। তো সব মিলিয়ে সারা দেশের মানুষ কিন্তু আজকে তাকিয়ে আছে বিশেষ করে এই তফসিলের দিকে, অর্থাৎ সন্ধ্যা 6টায় যে তফসিল ঘোষণা করা হবে
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন যে গণমাধ্যম রয়েছে সে গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। এবং এই তফসিলে কিন্তু খুঁটিনাটি চুলচেরা যতগুলো বিষয় রয়েছে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, এই সব মিলেই কিন্তু এখানে উঠে আসার কথা রয়েছে। তো আমরা অপেক্ষায় রয়েছি আর কিছুক্ষণ মধ্যে এখানে যে একটি বৈঠক রয়েছে সেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকের পরপরই বেশ কিছু বিষয় কিন্তু গণমাধ্যম কর্মীদেরও কিন্তু খোলাসা করা হবে। তো বেলা 3টা নাগাদ, দুপুর 3টা নাগাদ এই ব্রিফিং হওয়ার কথা রয়েছে। তো এই ছিল নির্বাচন কমিশন ভবন থেকে আমার হাতে সবশেষ। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ধানের শীষকে পুরোপুরি বিজয় করতে দেবেন নেতৃত্ব। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের ব্যবহার ও একাত্তর বিরোধীদের নতুন ফ্যাসিবাদ চাপিয়ে অপচেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। জনতার রায়ে ক্ষমতায় গেলে দেশকে কিভাবে গড়ে তোলা হবে সেই পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী দেশ গড়ার কর্মসূচি বিএনপির। পঞ্চম দিনে বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যোগ দেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। দলের একটি বিশেষ কর্মসূচি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, জুলাই অভ্যুত্থানের পর নতুন করে কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার ও একাত্তরের বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। 71 সাল আমাদের অস্তিত্ব। পত্রিকা দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরে ধানের শীষকে জয়ী করতে নেতৃত্ব দেবেন বলেও জানান মির্জা ফখরুল। সেদিন পুরো দেশে আলোড়ন তৈরি হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ। সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সংগ্রাম শেষ হয় নাই। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, একটি নির্বাচিত সংসদ থাকতে হবে, সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি মনে করি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে 100 আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হয়। সকালে লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি। এর আগে নেতারা বলেন, জাতীয় নির্বাচনে সমঝোতার মাধ্যমে 8টি দল কাজ করে যাচ্ছে। খেলাফত আন্দোলন তাদের মধ্যে অন্যতম শরিক দল। 8 দলীয় সমঝোতার ভিত্তিতে ওয়ান বক্স ফর্মুলায় নির্বাচন হলে খেলাফত আন্দোলন সেই 8 দলের সঙ্গে নির্বাচন করবে। অন্যথায় খেলাফত আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ নেবে বলেও জানান নেতারা। আহ্বান জানিয়েছিলেন 8 দলীয় সমঝোতার ভিত্তিতে ওয়ান বক্স ফর্মুলায় নির্বাচন হয়, খেলাফত আন্দোলন
সেই 8 দলের সাথে অংশগ্রহণ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। অন্যথায় খেলাফত আন্দোলন নিয়মিত যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে সেভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। মৌলানা সাইদ আবদুল্লাহ, ঢাকা 12, অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, ঢাকা 13, মৌলানা তৌহিদুজ্জামান, ঢাকা 17, মৌলানা আলী আব্বাস, ঢাকা 19, মৌলানা ফরিদুল ইসলাম, ঢাকা 20, হাফেজ মিজানুর রহমান, ফরিদপুর 3, শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস তালুকদার, শরিয়তপুর 1, মৌলানা নুরুজ্জামান, ঠাকুরগাঁও 3, মৌলানা রফিকুল ইসলাম, নওগাঁ 6। সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়ে আপিলে শুনানি হবে জাতীয় নির্বাচনের পর। আপিল বিভাগ বললেন তারা নির্বাচনের আগে এটির রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হোক, ভোট হোক, সংসদ সিদ্ধান্ত নিক তারা কি করবেন। শুনানির দিন ধার্য করা হয় 2026 সালের 5 মার্চ। জাতীয় নির্বাচনের আগে পঞ্চদশ সংশোধনী মামলার সুরাহা না হওয়ায় সন্তুষ্ট নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ 54 জায়গায় ছুরি চালিয়ে আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে এই সংশোধনী। হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফেরানোর আদেশ দিলেও পঞ্চদশ সংশোধনীর অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেন। এতে সন্তুষ্ট হতে পারেননি রিটকারী। পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়। এ নিয়ে কয়েক কার্যদিবস শুনানিও হয়। বৃহস্পতিবার আপিল বিভাগ বললেন তারা নির্বাচনের আগে আর এটির রায় দিতে চান না। জনগণের ইচ্ছার প্রতিফলন হোক, ভোট হোক, সংসদ সিদ্ধান্ত নিক তারা কি করবে। আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। জুলাই সনদ যে অর্ডিন্যান্স, এটা হঠাৎ করে এসেছে, সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেই ক্ষেত্রে পরবর্তী কোনো কন্ট্রাডিক্ট হয় কি না, পার্লামেন্ট নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্ট কি সিদ্ধান্ত নেয়, এটাও দেখার বিষয় রয়েছে। তবে এত বড় একটি ইস্যুর শুনানি জাতীয় নির্বাচনের পর নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন মামলার বেশ কয়েকজন আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে পঞ্চদশ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে। সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। সংসদ যেই বিষয়টা দেখবে আর আদালত যেটা দেখবে, সে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদালত দেখবেন যে পঞ্চদশ সংশোধনীটা সঠিকভাবে পাশ হয়েছে কিনা, এটা সাংবিধানিক কিনা। আর সংসদের তো কাজ পরিধি সম্পূর্ণ ভিন্ন। ফেব্রুয়ারির ভোটের পর নতুন সংসদ পাবে দেশ। এরপর 5 মার্চ আপিল বিভাগে হবে পঞ্চদশ সংশোধনী নিয়ে চূড়ান্ত শুনানি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। এই দুজন জবানবন্দি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায়। সাদিক কায়েম অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কেউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাংশ মাকসুদ কামালকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন ভিসি মাকসুদ কামাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের তখনকার প্রশাসন, ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ নেতাদের শাস্তি দাবি করেন সাদিক কায়েম। আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরেই কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব। এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এই সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া।
রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও জানান, এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, এখনো বিদেশে নেয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভারকেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। তবে জানান, তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন, সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। এখনও অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। গতকাল রাতে সর্বশেষ মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ডাক্তার, তিনি কিন্তু আসলে জানিয়েছিলেন সাংবাদিকদের যে তার অবস্থা আসলে এখনও তিনি চিকিৎসার সাড়া দিচ্ছেন। এটিই কিন্তু একটি আশার আলো তারা দেখছেন যে এখনও তিনি চিকিৎসার সাড়া দিচ্ছেন। এবং তিনি যেটি বলছিলেন যে বিদেশে যাওয়ার প্রসঙ্গে তাকে প্রশ্ন করার তিনি কিন্তু জানিয়েছেন এখনো পর্যন্ত বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই আগামীতে, খুব শীঘ্রের মধ্যে যদি বলি। তবে তারা যেটি বলছেন, দেশ বিদেশের চিকিৎসকরা কিন্তু তার যে চিকিৎসা সেবাটি আছে সেটি নিশ্চিত করছেন, তাকে পর্যবেক্ষণ করছেন প্রতিনিয়ত। এবং তার পুত্রবধূ জোবাইদা রহমান, তিনি কিন্তু আসলে প্রতিদিনই এই চিকিৎসকদের সাথে কথা বলছেন, খোঁজ খবর রাখছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিন্তু তিনি সর্বোচ্চটা দিয়েই কিন্তু চেষ্টা করছেন। পাশাপাশি তিনি প্রতিদিনই এখানে আসছেন এভারকেয়ার হাসপাতালে, তিনি কিন্তু দেখছেন কি অবস্থা আছে, পর্যবেক্ষণ কিন্তু করছেন। একটু জানিয়ে রাখি, তিনি বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরে আর্থাইটিস এবং ডায়াবেটিস সহ দেহের বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে কিন্তু অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে গত 23 নভেম্বর তাকে কিন্তু হাসপাতালে আনা হয় এবং আজকে 19 দিনের মতো তিনি চিকিৎসা নিচ্ছেন এই এভারকেয়ার হাসপাতালে। এবং শুরুর দিকে আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যেমন ভিড় দেখেছি, এখন কিন্তু সেই ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে না এবং এই ভিড় নানাবিধ সমস্যা থেকে মোকাবেলার জন্য কিন্তু এভারকেয়ার সামনে এখন পর্যন্ত যে নিরাপত্তা বলয়গুলো রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিজিবি সহ পুলিশের কর্মকর্তারা এখানে অবস্থান করছেন সকাল থেকে এবং প্রতিদিনই কিন্তু সেই কর্মসূচি আমরা দেখি এবং এই সড়কটির চলাচল যাতে সীমিত হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তো সড়কটি কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সড়কটিতে পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ প্রখর আমরা দেখছি সকাল থেকেই। তো এখনও পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। দুপুরের সময় আরও থাকছে, কথা কাটাকাটির জেরে মারধরে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু। রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি।
এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজিদ। ৪২ ফুট গর্ত করেও মেলেনি তার সন্ধান। পাশের মাটি সরানো সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। এদিকে সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় বাবা মা। দুহাত তুলে খোদার আরশে প্রার্থনায় শিশু সাজিদের মা। দোয়া আর আহাজারিতে পার হয়েছে পুরো রাত সকাল, মেলেনি সন্তানের সন্ধান। বৃহস্পতিবার সকালে পাশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে গভীর নলকূপের গর্তে চালানো হয় সন্ধান। তাতেও শিশুটির অবস্থান জানা যায়নি। পরে পাশের মাটি সরানো সহ নানা কৌশলে শিশুটিকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের সদস্যরা। এক্সকাভেটরের মাটি উত্তোলনের কাজ শেষ হয়েছে, এখন আমাদের অনুসন্ধান চলতেছে। 100-120 ফিট হতে পারে, বাট আমাদের 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপটা 12 ইঞ্চি ডায়ার গর্তের ভিতরে কেন গেল না? ফায়ার সার্ভিস বলছে নলকূপের গর্তের গভীরতা 150 থেকে 200 ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে শিশুটির। খনন প্রক্রিয়ার মধ্য দিয়ে এর কোনো বিকল্প নাই। আমি তো 100 ফুট বলতে পারছি না, আমাকে এখন 42 ফুট যেহেতু পেলাম না, তাহলে আমার আরো করতে হবে। ঘটনাস্থলে মেডিকেল টিম এবং স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছে। শিশুটির জন্য প্রার্থনা করছেন শত শত মানুষ। দোয়া করছি আল্লাহর কাছে আসে মায়ের বুকে যেন লাগায় দেয়, মায়ের বুকে খালি না হয়, মায়ের বুকে যেন আসে মায়ের বুকটা যেন ভরে যায়। সারা রাত কান দিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করেছি। গর্তটা যখন হয়েছিল তার নিজস্ব জমি, তাকে একান্ত উচিত ছিল বন্ধ করে দেওয়া। বুধবার দুপুরে তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। তাকে উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, শিশু যে সাজিদ নিখোঁজ রয়েছে তার প্রায় 23 ঘন্টা পার হয়েছে, তবে এখন পর্যন্ত তার অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এই যে গর্তটি রয়েছে সেই গর্তের ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন এবং তারা যেটি বলছেন মাটি থেকে 42 ফুট তারা দেখেছেন, সেখানে শিশু সাজিদের কোনো ধরনের চিহ্ন তারা পাননি। তারা বলছেন যে তারা পর্যবেক্ষণ করে দেখেছেন 42 ফুট নিচ পর্যন্ত, সেখানে সাজিদের কোনো অস্তিত্ব তারা এখন পর্যন্ত খুঁজে পাননি। তারা যেটি বলছেন যে তাদের কাছে শিশু সাজিদকে উদ্ধার করতে এই মাটি খননের বিকল্প নেই, সে কারণেই 3টি খনন যন্ত্র এখন তারা আশেপাশের যে মাটিগুলো রয়েছে সেই মাটি সরাচ্ছেন এবং যে গর্তটি খোঁড়া হয়েছে সেই গর্তটি আরও বড় করবেন এবং তারা খুঁড়তে থাকবেন। তারা যেটি বলছেন যে গভীর নলকূপ বসানোর জন্য গর্ত করা হয়েছিল সেই গর্তটি 100 থেকে 120 ফুটের মতো, সেই 120 থেকে 120 ফুট খনন করার পরিকল্পনা নিয়েই তারা কাজ শুরু করছেন। এর ফলে আশেপাশের যে জায়গাটি রয়েছে সেই জায়গার মাটি সরানো হচ্ছে এবং তারা বড় গর্ত করার পরিকল্পনা করছেন। আমরা যেটি দেখলাম যে কিছুক্ষণের আগে যে নিখোঁজ শিশু সাজিদ, তার মা এবং স্বজনরা এই স্থানে এসেছিলেন। তাদের আহাজারি আর্তনাদে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে এবং ঢাকা থেকে ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন তারা আবারও ঘটনাস্থলে এসেছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন যে তারা বড় পরিসরে খননের পরিকল্পনা নিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত শিশু সাজিদের সন্ধান তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলতে থাকবে এবং এখানকার স্থানীয় যেসব মানুষ রয়েছেন তারা উদ্ধার কাজে ব্যাহত করছেন। এই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে এসেছিলেন, এখন আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার দুপুরবেলা এখানে শিশু সাজিদ তার মায়ের সাথে যাচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ করে সাজিদের মা টের পান যে সাজিদ নেই, সে নিখোঁজ হয়েছে। তখন তিনি পাশের পুকুর দেখেন এবং পাশে যে গর্তটি রয়েছে সেই গর্তের মধ্য থেকে আসলে আওয়াজ শুনতে পান যে সাজিদ এই গর্তের মধ্যে পড়ে গেছেন। এরপর তারা স্থানীয়ভাবে চেষ্টা করেন এবং 4:30টার দিক থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এখন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং তানোর উপজেলার যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে অর্থাৎ 3টি ইউনিট চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা
একটু সময় নেবেন। তারা বলছেন যে এই ধরনের অভিযান আসলে এই শিশুকে উদ্ধার করার জন্য বেশ খানিকটা সময় লাগবে এবং বেশ খানিকটা খনন করতে হবে, সেই কারণে তারা তাদের যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর তানোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। চুরির উদ্দেশ্যে মোহাম্মদপুরের ওই বাসায় কাজ নেন গৃহকর্মী আয়েশা। বিষয়টি জেনে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রথমে কুপিয়ে জখম করে গৃহকর্ত্রী লায়লা আফরোজকে। মেয়ে নাফিসা দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়। পরে বাসা থেকে চুরি করে পালিয়ে যায়। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় 60 ঘন্টা বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামী রাব্বিকে। ৮ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় মা ও মেয়েকে। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে গৃহকর্মী। তাকে অভিযুক্ত ধরেই শুরু হয় তদন্ত। গৃহকর্মী আয়েশার নাম ছাড়া কোনো তথ্য ছিল না। বোরকা পরায়, চেহারাও ছিল অজানা, শুধু ছিল একটি পোড়া দাগ। এমন অবস্থায় শুরু হয় থানার রেকর্ডপত্র খোঁজা। জুলাই মাসে পাশের হুমায়ুন রোডে একটি বাসায় চুরির তথ্য সামনে আসে পুলিশের হাতে। সেখানেও ছিল শুধু আয়েশার নাম ও একটি মোবাইল নম্বর। মোবাইল নম্বর ঘেটে সাভারের হেমায়েতপুরের খোঁজ মেলে এক ব্যক্তির। সেখানে অভিযানে যায় পুলিশ। জানতে পারে রাব্বি নামের আরেক ব্যক্তি এই ফোন ব্যবহার করে। তার পরিবারের সঙ্গে কথা বলে সামনে আসে ঝালকাঠির দুমকির একটি ঠিকানা। পরে সন্ধান মেলে নলসিটির আরেক জায়গার। অবশেষে শেষ হয় 60 ঘন্টার পুলিশি অভিযান। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আয়েশা ও তার স্বামী রাব্বিকে। রাব্বিকে শনাক্ত করা হয়। তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়েশা। সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে। পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে অভিযান পরিচালনা করে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পুলিশ জানায় হত্যার আগের দিন আয়েশার 2000 টাকা চুরি ধরে ফেলে গৃহকর্ত্রী। এ বিষয়ে জেরা করাতেই ক্ষুব্ধ হয়ে প্রথমে লায়লা আফরোজকে কুপিয়ে জখম করে, পরে মেয়ে নাফিসা দেখে ফেলায় তাকে হত্যা করে। সত্যিকারই 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবেতনটা করে, সে তারপরে দিন নাও আসতে পারত, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। আয়েশা পেশাদার চোর, স্বামী রাব্বি তার সহযোগী। চুরি থেকে বাঁচতেই বোরকা পরে চেহারা ঢাকে ব্যবহার করেন না ফোন। জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। আয়েশা ও তার স্বামীর সঙ্গে চোর সিন্ডিকেটের যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মিনিটের সময় সে বাসাতে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মারধরে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। বিচারের আশ্বাসে 2 ঘন্টা পর ছাত্ররা সড়ক ছাড়ার পর স্বাভাবিক হয় যান চলাচল। এইচএসসি পরীক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। 2 ঘন্টার বেশি সড়ক অবরোধের পর বিচারের আশ্বাসে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের অভিযোগ, 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন করছিল কয়েকজন শিক্ষার্থী। সেখানে সাকিব সহ কয়েকজন বাধা দিলে তাদের মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন আইসিইউতে থাকার পর বুধবার মারা যায় সাকিব। এ ঘটনায় বিচার দাবি করেন সহপাঠীরা। জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। ছাত্রলীগরা যেরকম কর্মকাণ্ড একসময় করে গেছে, ছাত্রদলরা ঠিক সেরকম কর্মকাণ্ড করতে চাচ্ছে। বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে রাজনীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। মাদক গ্রহণ করছিল, আমরা আমাদের বাধা দেওয়ার কারণে তাকে ছাত্রদলের কিছু কর্মী গুরুতরভাবে পিটিয়ে হসপিটালে পাঠায়। ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তাদের নেতৃত্বে হাতুড়ি, লাঠি এবং বিভিন্ন রকমের আর কি অস্ত্র নিয়ে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। ওর বাবা আসুক আগামীকাল, মালয়েশিয়া থেকে আসলে উনি যেটা সিদ্ধান্ত দিবেন। তো পরের দিন যখন ছেলেটা মানে মৃত্যু মোটামুটি ঘোষণা করা হয়নি, তখন আমরা আবার যাই, যে আমরা বলি যে যেহেতু ওরা রাজি হচ্ছে না, আমরা মামলাটা করি। তারপরে আমরা মামলা করি। ক্যাম্পাসে গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষার্থীরা। গাজীপুরে নিজ বাড়িতে দাফন করা হয় তাকে।
সানপীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। সকালে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি। দুই উপদেষ্টার অধীনে থাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশ করার দাবি জানান বক্তারা। আসিফ ও মাহফুজের পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও দুদক কার্যকর ভূমিকা রাখতে পারেনি। দুর্নীতির কারণে এই দুই উপদেষ্টা প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। তাই তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য ইসি ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। তারল্য সহায়তা দিয়ে দুর্বল ব্যাংককে বাঁচিয়ে রাখা হলেও খেলাপির চাপে বন্ধ হতে যাচ্ছে নন ব্যাংকিং ৯ আর্থিক প্রতিষ্ঠান। এখানেও ব্যাংকের মতোই অবসায়ন প্রক্রিয়া অনুযায়ী এসব প্রতিষ্ঠানে জমানো টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো তহবিল গঠন করে সচল রাখা যায় কিনা তা আবারও ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। টিউশনির টাকা, বাবার রেখে যাওয়া অর্থ, মা ও ভাইয়ের সঞ্চয়, লাভের আশায় সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকা আভিবা ফাইন্যান্সে বিনিয়োগ করেন গাজীপুরের বাসিন্দা সৈকত দাস। জানান, প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা আসায় নিজের জমানো টাকা তুলতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে খালি হাতে। এখন যদি এই ফাইন্যান্সগুলো যদি দেউলিয়া ঘোষণা করা হয় এবং আমাদের যদি কোনো প্রকার টাকা পয়সা আমাদের যদি না দেওয়া হয়, তাহলে মূলত কথাটা সত্যি বলা হচ্ছে, যেটা আত্মহত্যা করার ভিত্তিতে মানুষের কোনো উপায় থাকবে না। শুধু সৈকত নয়, এমন বহু মানুষ বিপাকে পড়েছেন খেলাপি ঋণ, জালিয়াতি ও দুর্নীতির কারণে বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলো জমাই তো আমরা কিছু একটা করার স্বপ্ন দেখি, তো এই স্বপ্নটা তো আমাদের অবশ্যই ভেঙে যাওয়ার মতো অবস্থায় দাঁড়ালো। কোম্পানির কাছে যাই, আর লাস্ট যেটা আমাকে বলছে, মানে থ্রেড স্বরূপ, আপনি একজন উপদেষ্টা, আমরা যদি প্রেশার ক্রিয়েট করেন টাকা দিয়ে দিব। এই অবস্থায় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে 9টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এমন কঠোর সিদ্ধান্তেও আমানতকারীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএফআই গুলো যাদের অবস্থা খুবই খারাপ, যাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেগুলো অবসায়ন হবে। কিন্তু অবসানের যে বিভিন্ন ধাপ রয়েছে, যেমন এখানে যারা আমানতকারীতে আছে তাদেরকে কিভাবে তাদের আমানতের ফেরত দেওয়া হবে। প্রতিষ্ঠান বন্ধ হলে খেলাপি ঋণের কি হবে, আর কিভাবেই বা ফেরত দেওয়া হবে আমানতকারীদের অর্থ? দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এসব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে কোনো সুবিধা দেওয়া যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদেরকে একটা ক্যাপিটাল সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট একটা দিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলতে হবে যে তোমরা এর মধ্যে ঘুরে দাঁড়াও, যে না পারো ইউ মাস্ট কুইট। তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টি আর্থিক প্রতিষ্ঠানের 49,643 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি রয়েছে 3,627 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালির চাষিরা। চাহিদা থাকায় ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। চাষিরা বলছে, বিজয় দিবস ঘিরে 5 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রড স্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুল। গত কয়েক মাসের পরিশ্রমে যশোরের গদখালির মাঠে মাঠে ফুল। বিজয় দিবস সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রতি পিস গোলাপ 5 থেকে 7 টাকা, গ্লাডিওলাস কালার ভেদে 6 থেকে 14 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 1000 হলুদ গাঁদা 400 ও বাসন্তী কালারের গাঁদা ফুল 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে বলে জানান চাষিরা। 16 ডিসেম্বর উদযাপন উপলক্ষে বাজার মোটামুটি ভালো। সামনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান আছে, ফুলের দাম দিন দিন বাড়ারই সম্ভাবনা আছে। সিজন আসছে, এই পর্যন্ত এখনো পর্যন্ত ফুলের বাজার আল্লাহর রহমতে আমরা খুবই ভালো পাচ্ছি। গোলাপ 5 থেকে 7 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা এবং সমস্ত ফুলই মোটামুটি বাজার ভালো। মোটামুটি ভালো, দামও ভালো, ব্যবসাও ভালো। চাহিদা ও বাজার দর অনুকূলে রয়েছে, ফলে বিজয় দিবসকে ঘিরে 5 কোটি টাকার বেশি ফুল বিক্রি করতে পারবেন বলে আশা ব্যবসায়ীদের। ফুলের বাজার মূল্য নিয়ে খুশিও তারা। ফুলের দাম গত বছরের তুলনায় এবছর শীতের মৌসুম শুরু হওয়ার আগেই ফুলের দাম অনেক বৃদ্ধি, যার কারণে আমরা আশা করতেছি আমাদের টার্গেট 5 কোটি থাকলেও ইনশাআল্লাহ টার্গেট আরো পার হইতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। সময় সংবাদ, যশোর। সান্তিয়াগো বার্নাব্যুতে দাপট দেখালো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারালো সিটিজেনরা।
লিগের পর ইউসিএলেও ঘরের মাঠে হেরে শঙ্কার মুখে রিয়াল কোচ সবে আলোনসোর ভবিষ্যৎ। সিটিজেনদের বিপক্ষে শুরু থেকে দারুণ কিছুর বার্তা দেয় স্বাগতিকরা। 28 মিনিটেই লিড নেয় রিয়াল, গোল করেন রদ্রিগো। যদিও সেই লিগ খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। 35 মিনিটে ওরিলি গোল করে সমতায় ফেরান সিটিকে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পেনাল্টি প্রায় সফরকারীরা। এবার স্পট কিক থেকে গোল করেন আর্লিং হল্যান্ড। এরপর পুরো সময় চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে আজ। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। কমিশনের সামনে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় 71 বিরোধীরা। 42 ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনো আটকা গভীর নলকূপের পাইপে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। এই ছিল দুপুরের সময়। এরপর বিকাল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।